আইএসএফ এর আর খাম চিহ্ন থাকছে না, এখন অন্য কোনো চিহ্ন নেবে। যে আইএসএফ এর যে চিহ্ন খাম, সেই খাম চিহ্ন আর নেই, এবারে লড়তে হবে না, এবারে কলসি বদনার চিহ্নই লড়তে হবে। ইলেকশনে যখন দাঁড়াবো সেটা উত্তর মিলিয়ে নেবে। যেটা বলছে না, ইলেকশনে দাঁড়াবো তোমরা, আইএসএফ তো কন্টেস্ট করবে, তখন কি সিম্বল পাচ্ছি মিলিয়ে নেবে। একটা বিষয় কিছু নেই আমাদের বিরোধিতা করার। আর আপনাদের খবর করে দেন, যদি আপনারা খবর করতেন আসতো না। মার্কেটে নেই ওরা, আইএসএফ নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী না আক্রমণ করলে ওরা খবরে থাকতে পারবে না, অপ্রাসঙ্গিক হয়ে উঠবে। প্রাসঙ্গিক হওয়ার জন্য আমাদেরকে আক্রমণ। এই যে হুমায়ুন কবির, তিনি সাইকেলের ব্যবসা করতো, পরবর্তীকালে তিনি লরির কিনে লরির ব্যবসা করতো। তারা রাজনৈতিক হাতাখড়ি হয়েছে কংগ্রেস থেকে, আবার তৃণমূল, তারপরে বিজেপি, আবার তিনি তৃণমূলে এসে মন্ত্রী হয়েছেন, কোনো সমস্যা নেই। কিন্তু নওশাদ সিদ্দিকী যদি তাকে জোটে নেওয়ার কথা বলে, মোহাম্মদ সেলিম যদি তার সাথে আলোচনা করে, এটাই হচ্ছে বড় আলোচনার বিষয়। যত সিকিউরিটির দায়িত্ব কি নওশাদ সিদ্দিকী আর মোহাম্মদ সেলিমের ঘাড়ে বর্তায়? শোনো একটা কথা বলি, কে প্রথম জীবনে সাইকেলে ছিলেন, লরি কিনেছিলেন, ওটা নিয়ে ওটা প্রশ্ন নয়। ডিবেটে অংশগ্রহণ করে বলেছিলাম, নওশাদ সিদ্দিকী যখন ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলছে, জল জমি জঙ্গলের অধিকার নিয়ে কথা বলছে, ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্টের প্রশ্ন নিয়ে কথা বলছে, এক কথায় আদিবাসীদের ওপরে যে সামাজিক ধর্মীয় রাজনৈতিক উৎপীড়নের শিকার হচ্ছে আদিবাসীরা, এর বিরুদ্ধে যখন আমি কথা বলছি, তখন নওশাদ সিদ্দিকী খুব ভালো ছেলে, ভালো লিডার। যখন ফেক এসসি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলছি, যে 22% এসসিদের জন্য সংরক্ষণ, কিন্তু 22 খাতায় কলমে সংরক্ষণ হলেও প্রকৃত এসসিরা 22% চাকরি পাচ্ছে না, ফেক সার্টিফিকেট দিয়ে তাদের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, তখন নওশাদ সিদ্দিকী খুব ভালো ছেলে। শিক্ষার কথা বলে নওশাদ সিদ্দিকী ভালো ছেলে। আর যেই আমি 10% রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী সংখ্যালঘু মুসলমানদের উচ্চশিক্ষা এবং চাকরির ক্ষেত্রে 10% সংরক্ষণের কথা বলা হয়েছে, সেটা বাস্তবায়নের কথা যখনই আমি বলছি, তখনই নওশাদ সিদ্দিকী হচ্ছে কমিউনাল হয়ে যাচ্ছে অনেকের চোখে। তো ওরা সার্টিফিকেট কেউ দিলে আমি সেকুলার, কেউ সার্টিফিকেট দিলে আমি কমিউনাল হয়ে গেলাম, ওটা আমি বিশ্বাস করি না। আমি এতটুকুই বুঝি, এতটুকুই করি যে আমার কাজ কাম লক্ষ্য উদ্দেশ্য মানুষের জন্য হোক, দেশের জন্য হোক। তো সেলিম সাহেব হুমায়ুন কবিরের সাথে দেখা করতে গিয়েছে, এটা অনেকের কথাই চরম অন্যায় করে ফেলেছে, তারাও আবার বামপন্থী। আমি তাহলে প্রশ্ন তাদের কাছে একটা ছুটে দিচ্ছি, তাহলে শিবসেনা ইন্ডিয়া জোটে আছে, তাহলে সেটা আপনারা কি নজরে দেখছেন? ও শিবসেনার নেতাটা নিশ্চিতভাবে মোহাম্মদ নামের আগে নাই বলে আপনারা তাকে সোজা চোখে দেখছেন, আর সেলিম সাহেব হুমায়ুন কবির সাথে দেখা করতে গিয়েছে, মোহাম্মদ হুমায়ুন কবির বলে আপনারা একটু ট্যারা চোখে দেখছেন। এই হিপোক্রেসি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সংখ্যালঘুরা কি টিএমসি থেকে মুখ ফেরাচ্ছে? সংখ্যাগুরুরা কি বাকি আছে মুখ ফেরাতে? সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। কিছু তোলাবাজ, ধান্দাবাজ, চাটুকর কিছু লোক আছে, তারা এখন টিএমসি মুখী হয়ে আছে, কারণ ওখান থেকে করে কামিয়ে খাচ্ছে। আর কিছু মানুষ সুযোগের অপেক্ষায় আছে, করে কামিয়ে খাবো। এই দুটো সমাজের মানুষ ছাড়া কেউ তৃণমূলের পাশে নেই। আপনি বলতে পারেন তাহলে বিজেপির পাশে, ঘোড়ার ডিম। সংখ্যাগুরুরা সমাজের একটা হেভি অংশ 2021 সালে বিজেপিকে ভোট দিয়েছিল। আজকে তারাও নিরাশ হয়েছে। কেন ভোট দিয়েছিল? তৃণমূলের অত্যাচারের কারণে। হিন্দুত্বতে বিশ্বাস করে নয়, সেটা অল্প সংখ্যক মানুষ ভোট দিয়েছিল। তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে শক্তিশালী করেছিল। কিন্তু তারা দেখলো যে বিজেপি আর তৃণমূল আলাদা নয়। সেন্ট্রাল এজেন্সি আসছে যাচ্ছে, বিরিয়ানি খেয়ে এক প্রকার ঘরে চলে যাচ্ছে, দিল্লি চলে যাচ্ছে, কিছুই অন্যায়ের বিরুদ্ধে কিছু ব্যবস্থা গ্রহণ করছে না, সেটা একের পর এক জামিন পেয়ে যাচ্ছে। এই নির্বাচন যেটা আসছে, বিজেপি আর তৃণমূল দেখবেন ব্যাপকভাবে পরাস্ত হবে। ওই পরাস্ত হওয়ার সম্ভাবনা ওদের আইবি ফাইবি যাই বলুন না কারণ ইন্টারনাল যে পলিসি যারা ক্রিয়েট করে বা তাদের যে টিম আছে তারা বুঝতে পেরে গিয়েছে। ওই জন্য এরা সুকৌশলে এসআইআর ইস্যুকে জিইয়ে রেখেছে। 14 তারিখে পাবলিশ হওয়ার কথা, 28 তারিখ কেন নিয়ে যাচ্ছে? এর মধ্যে বড় বড় রহস্য লুকিয়ে আছে। এসআইআরটাকে সামনে রেখে নির্বাচনী বৈতরণী পার করবে কারা? বিজেপি, তৃণমূল, আর ইলেকশন কমিশন সামনে আছে। 2021-এর নির্বাচনী বৈতরণী পার করেছিল কিভাবে? সিএ এনআরসি করে। এবারের ইস্যু হবে দেখবে নির্বাচনে মিলিয়ে নেবেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দুর্নীতি, চাকরি চুরি, এইসব ইস্যু থাকবে না, দেখবেন এসআইআরকে রাখবে এরা সামনে। এই দুটো দল বুঝতে পেরে গেছে এদের পাশে আর মানুষ নাই, ওই জন্য ইস্যু এটাকে ধরে রাখছে।
বিধানসভা ভোট নওশাদ কতটা- সিদ্দিকীর কাছে প্রধান শত্রু কি বিজেপি না তৃণমূল? অবশ্যই বিজেপি আরএসএস আমাদের আদর্শগত নীতিগত শত্রু। প্রথম আমাদের শত্রুর নাম হচ্ছে বিজেপি আরএসএস। এটা আবারও বলছি, আদর্শগত নীতিগত শত্রুর নাম হচ্ছে বিজেপি আরএসএস। আর ওই বিজেপি আরএসএস কে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি জায়গা করে দিয়েছে, সাথে সাথে বিজেপির সাথে সাথে মমতা ব্যানার্জি আমাদের রাজনৈতিক শত্রুর মধ্যে পড়ছে। যে মমতা ব্যানার্জি যদি না চাইতো পশ্চিম বাংলায় আরএসএস বিজেপির জায়গা হতো না। তাই এখন আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি যে মমতা ব্যানার্জিও কোনো অংশে রাজনৈতিক শত্রুর থেকে আমার কম নয়, বা অর্থাৎ তৃণমূল কংগ্রেস। আপনার ফেসবুক পোস্টে কমেন্টে গিয়ে দেখলাম নওশাদ সিদ্দিকী মমতা বিরোধী করতে গিয়ে কোথাও বাঙালি বিরোধী বেশি করে ফেলছে। দেখুন, বাঙালি আমি আমি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, আপনার নাম জানেন, চিনেন সবাই। স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যুগ সংস্কার ছিলেন, সমাজ সংস্কার ছিলেন। আপনারা জানেন একটা ইতিহাস, যে একটা সময় ছিল কলকাতা আলিয়া মাদ্রাসায় এটা ফরমান আনঅফিসিয়ালি জারি করা হয়েছিল উর্দুতে ধর্মশিক্ষা অর্জনের কথা। তখন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বাংলায় ধর্মশিক্ষা অর্জন করবে, বাংলায় সবচেয়ে হবে, বাংলা ভাষার প্রতি তার দরদটা তিনি দেখিয়েছিলেন। বাংলাতে বইপত্র লেখালেখি করে তিনি অনেক এই বাংলাকে যারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, মানে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছিল, তার বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। তার রক্ত আমার শরীরে বইছে। বাঙালি বিরুদ্ধে আমি কেন হব? তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে বাঙালি বিরুদ্ধে হবে কেন? তার সেন্টিমেন্ট লাভ হবে না। ঠিক যেভাবে বিজেপির অন্যায়ের বিরুদ্ধে কথা বললে হিন্দি বিরোধী হয়ে যাবে। কি বলবেন? বিধানসভা ভোট কতটা শান্তিপূর্ণ হবে বলে মনে করছেন? আমি তো সবসময় শান্তির পক্ষে। তবে নোটোরিয়াস ক্রিমিনাল, সমাজ বিরোধী, গুন্ডা মস্তানকে যদি বাইরে রাখে কতটা শান্তিপূর্ণ হবে ওটা বলতে পারবো না। তবে শান্তিপূর্ণ করার দায়িত্ব আমার নয়, আমার অল্প কন্ট্রিবিউশন থাকবেই একজন পার্টির লিডার হিসেবে, বাংলার বিধায়ক হিসাবে সারা রাজ্যকে আপিল আমি করেছি শান্তিপূর্ণভাবে ভোট হোক, সেটা থাকবে, বারবারই করি। সব থেকে বেশি ভূমিকা থাকবে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি চায় শান্তিপূর্ণ ভোট করাবো তাহলে হবে। 2023 সালে আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে একাধিক নিহত হয়েছে। হ্যাঁ, হয়তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের আন্ডারে ছিল, আর এটা হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে। তখন তো ওরা রাজীব সিনহা তখন তিনি ছিলেন কমিশনার, যিনি ছিলেন তিনি পুরো ধ্বংস করেছেন, তো দায়িত্ব নিয়ে তো ধ্বংস করেছেন। লোকসভা তো সেন্ট্রাল। হ্যাঁ, এটা সেন্ট্রাল ওইরকমভাবে হয় না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেন্ট্রালের সাথে যুক্ত করবেন না। যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন যেটা আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেটে যেটা আছে, সেটার সাথে রাজ্য সরকারকে আমি ট্র্যাক করবো না, ওটার সাথে আমি ওটা কেন্দ্র সরকার ট্র্যাক করবো না। দুটো স্বতন্ত্র দপ্তর আমি মনে করি। তারা স্বতন্ত্রতা বজায় রাখতে এখন ব্যর্থ হয়েছে যদিও।